টাকা টাকা রে গোলাম? কে এই গোলাম? কোথা থেকে আসলো এই গোলাম? তাহলে আগে যে গোলাম ছিল সে কে? শেহজাদ চৌধুরী বা কি? সবকিছুই উল্টোপাল্টো মনে হচ্ছে। নাটকে এই কোন পরিবর্তন নিয়ে আসলো? এর আগে আমরা দেখেছিলাম গোলামকে, সেই গোলাম স্মৃতি হারিয়ে হয়ে গেল শেহজাদ চৌধুরী। এখন আবার ট্রেন থেকে নেমেই টাকার চিন্তাই করছে গোলাম। এই কোন গোলাম? কেনই বা এই গোলামের আবির্ভাব? এই সকল প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওতে। তো চলেন বন্ধুরা, গত পর্বের বিশ্লেষণের মাধ্যমে আজকের পর্বের এই ম্যাজিক্যাল টুইস্ট গোলামের কাহিনী জেনে নেওয়া যাক। একটা মেয়ের মৃত্যুর বিচার চাইতে গিয়ে দেশের অর্থমন্ত্রীকেই জনসম্মুখে মাথা নত করতে বাধ্য করা হয়। তাহলে কি তিনি সত্যিই ক্ষমা চাইবেন, নাকি নিজের ক্ষমতার দম্ভে আরও ভয়ঙ্কর কোনো খেলা শুরু করবেন? অন্যদিকে রিশাদের হাতে চলে গেছে সেই বিয়ের কাগজ, যেটা এক মুহূর্তে ফাতেমা আর শেহজাদের নতুন জীবনে ঝড় তুলে দিতে পারে। আর ঠিক সেই সময়ই শেহজাদ পা রাখছে এমন এক খেলায় যেখান থেকে ফিরে আসা সহজ হবে না। আজকের সম্ভাব্য পর্বে একদিকে দেখা যাবে মন্ত্রীর ক্ষমতার অহংকার, অন্যদিকে শেহজাদের সাহসী প্রতিশোধের শুরু। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্যাখ্যা। গত পর্বের শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম ব্যাংকের জাল টাকার কারণে এক নিরীহ মেয়ের মৃত্যু শেহজাদকে ভীষণভাবে নাড়া দেয়। সে ব্যাংকে গিয়ে সবাইকে স্পষ্ট জানিয়ে দেয় শুধু টাকা বদলে দিলেই এই অপরাধের বিচার শেষ হবে না। যে মেয়েটি মারা গেছে তার বাবার কাছেই ব্যাংকের মালিককে নিজে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কিন্তু যখন জানা গেল ব্যাংকের মালিক আর কেউ নয়, দেশের ক্ষমতাবান অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী, তখন সবাই বুঝে যায় বিষয়টি এত সহজে শেষ হবে না। এদিকে আরেকটি বড় বিপদের সূচনা হয়। ফাতেমা জানতে পারে তাদের বিয়ের অফিসিয়াল কাগজপত্র আগের দিনই রিশাদ কাজী অফিস থেকে নিয়ে গেছে। এই খবর শুনে সে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এই কাগজ এখন রিশাদের হাতে সবচেয়ে বড় অস্ত্র। অন্যদিকে শেহজাদ সরাসরি মন্ত্রীর বাড়িতে গিয়ে দেখা করতে চাইলেও তাকে অপমান করে ফিরিয়ে দেওয়া হয়। মন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন শেহজাদকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। কিন্তু এখানেই শেষ নয়। শেহজাদ বুঝে যায় ক্ষমতাবান মানুষের সঙ্গে লড়াই করতে হলে শুধু শক্তি নয়, বুদ্ধিও দরকার। তাই সে এমন একটি পরিকল্পনা করে যা কেউ কল্পনাও করতে পারেনি। সে মন্ত্রীর ছোট ছেলেকে নিজের কাছে নিয়ে আসে। উদ্দেশ্য অপহরণ নয়, বরং মন্ত্রীকে মুখোমুখি বসতে বাধ্য করা। ফোনে যখন ছোট্ট টুটুল তার বাবাকে বলে বাবা, তখন প্রথমবারের মতো অর্থমন্ত্রীর কণ্ঠে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এরপর শেহজাদ খুব শান্তভাবে জানিয়ে দেয় সে কোনো মুক্তিপণ চায় না, কোনো সম্পদও চায় না। সে শুধু চায় মন্ত্রী তার সঙ্গে বসে কথা বলুক। এই মুহূর্ত থেকেই গল্প সম্পূর্ণ নতুন মোড় নিতে শুরু করে। মন্ত্রী বাধ্য হয়ে শেহজাদের সঙ্গে দেখা করতে রাজি হন। আর শেহজাদ টুটুলকে নিরাপদে ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দেয় সে অপরাধী নয়, সে শুধু একজন মানুষের ন্যায্য বিচার চায়। কিন্তু সামনে অপেক্ষা করছে আরও বড় বিস্ফোরণ, কারণ এই সাক্ষাৎই পরবর্তীতে জনসম্মুখে অর্থমন্ত্রীর সবচেয়ে বড় অপমানের সূচনা করবে। টুটুলকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার পর শেহজাদ ও অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী মুখোমুখি বসে। কিন্তু এই সাক্ষাৎ কোনো আপোষের জন্য নয়, বরং সত্য আর ক্ষমতার সংঘর্ষের সূচনা। শেহজাদ শান্ত কণ্ঠে বলে, আপনার ব্যাংকের জাল টাকার কারণে একটি নিরীহ মেয়ে আত্মহত্যা করেছে, একটি বাবা তার সন্তানকে হারিয়েছে। আপনি যদি সত্যিই এই দেশের মানুষের প্রতিনিধি হন, তাহলে আপনাকেই সেই বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। কিন্তু মন্ত্রী ঠান্ডা মাথায় উত্তর দেয়, কত টাকা লাগবে বলো, সব মিটিয়ে দিচ্ছি। এই কথাটাই যেন শেহজাদের বুকের আগুন আরও বাড়িয়ে দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয়, আমি এখানে টাকার জন্য আসিনি, মানুষের জীবনের দাম টাকা দিয়ে মাপা যায় না। আপনি নিজে গিয়ে সেই বাবার কাছে মাথা নত করে ক্ষমা চাইবেন। প্রথমে মন্ত্রী বিষয়টাকে গুরুত্ব না দিলেও কিছুক্ষণ পরই শেহজাদ এমন এক চাল দেয় যা তার কল্পনারও বাইরে ছিল। হঠাৎ চারদিক থেকে সাংবাদিকরা সেখানে হাজির হয়ে যায়। ক্যামেরার ফ্ল্যাশে মুহূর্তেই চারপাশ সরগরম হয়ে ওঠে। একজন সাংবাদিক প্রশ্ন করে, স্যার, আপনার ব্যাংকের জাল টাকার কারণে একটি মেয়ে আত্মহত্যা করেছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? মন্ত্রী মুহূর্তেই অস্বস্তিতে পড়ে যান। তিনি বুঝতেই পারেন না এত অল্প সময়ে মিডিয়া সেখানে কিভাবে পৌঁছে গেল। শেহজাদ তখন একটুও উত্তেজিত না হয়ে বলে, আজ শুধু আমি বিচার চাইছি না, আজ পুরো দেশের মানুষ জানতে চায় ক্ষমতাবানরা ভুল করলে তাদেরও কি জবাবদিহি করতে হয়। ঠিক তখনই সেই অসহায় বৃদ্ধকে সামনে আনা হয়, যে নিজের মেয়েকে হারিয়েছে। কাঁপা গলায় বৃদ্ধ বলতে শুরু করেন, এই ব্যাংকের লোকেরা আমাদের স্বপ্ন দেখিয়েছিল, লোন দেবে, জীবন বদলে যাবে, কিন্তু শেষে সব কিছু কেড়ে নিয়েছে। আমার মেয়ের বিয়ের জন্য নেওয়া সেই ঋণই আজ আমার মেয়ের জীবন কেড়ে নিয়েছে। এরপর একে একে আরও অনেক বস্তিবাসী সামনে এসে নিজেদের দুঃখের কথা বল। এখনো সময় আছে, নিজের ভুল স্বীকার করুন, এই বাবার কাছে ক্ষমা চান, মানুষ আপনাকে ক্ষমা করতেও পারে।
কিন্তু ক্ষমতার অহংকারে অন্ধ জুনায়েদ চৌধুরী এবারও মাথা নত করতে অস্বীকার করেন। আর ঠিক এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুলে পরিণত হতে চলেছে। অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে একবার তাকিয়ে রাগে ফেটে পড়েন। তিনি ভাবতেই পারেননি শেহজাদ এত অল্প সময়ে সাধারণ মানুষ আর সংবাদ মাধ্যমকে এক জায়গায় জড়ো করে ফেলবে। শেহজাদ তখন শান্ত গলায় আবারও বলেন, শেষবারের মতো বলছি, এই অসহায় বাবার কাছে ক্ষমা চান। এতে আপনার সম্মান কমবে না, বরং মানুষ আপনাকে সম্মান করবে। কিন্তু মন্ত্রী গর্জে ওঠেন, অসম্ভব! আমাকে এখানে অপমান করা হয়েছে, আমার গায়ে জুতা মারা হয়েছে। আমি কাউকে ক্ষমা চাইব না, বরং যারা আজ আমাকে অপমান করেছে তাদের সবাইকে এর ফল ভোগ করতে হবে। এই কথা শুনে উপস্থিত মানুষ আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। ঠিক তখনই সেই বৃদ্ধ মানুষটি আর নিজেকে সামলাতে পারেন না। তিনি সামনে এগিয়ে এসে কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়েটা তো আর ফিরে আসবে না, কিন্তু আপনার কারণে যেন আর কোনো বাবার বুক খালি না হয়। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ একসঙ্গে প্রতিবাদ শুরু করে। মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। শেহজাদ তখন জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা শান্ত থাকুন, অন্যায়ের বিচার হবে আইনের পথেই। কিন্তু আজ সবাই দেখে রাখুন, ক্ষমতা যত বড়ই হোক, অন্যায় করলে একদিন না একদিন জবাব দিতেই হয়। মন্ত্রী এবার আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে চান না। যাওয়ার আগে শেহজাদের দিকে আঙুল তুলে হুমকি দিয়ে বলেন, আজ আমাকে অপমান করেছ, এর প্রতিশোধ আমি নেব, এমন শিক্ষা দেব সারা জীবন মনে রাখবে। শেহজাদও কোনো ভয় না পেয়ে জবাব দেয়, আমি একজন মানুষের জন্য লড়ছি, আর আপনি লড়ছেন নিজের ক্ষমতা বাঁচানোর জন্যে। শেষ পর্যন্ত দেখা যাবে মানুষের শক্তি বড় নাকি ক্ষমতার দম্ভ। মন্ত্রী চলে যেতে চারপাশে স্লোগান উঠতে শুরু করে, শেহজাদ চৌধুরী জিন্দাবাদ। মানুষের এই সমর্থনই প্রমাণ করে শেহজাদ শুধু একজন ব্যক্তি নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একটি প্রতীক হয়ে উঠছে। কিন্তু এদিকে আরেকটি ভয়ঙ্কর খেলা নীরবে শুরু হয়ে গেছে। রিশাদ ফাতেমাকে ডেকে পাঠায়। তার হাতে রয়েছে সেই বিয়ের কাগজ, যেটি প্রকাশ পেলে শেহজাদের সংসারে নতুন ঝড় বয়ে যেতে পারে। ফাতেমা কাঁপা গলায় জানতে চায়, আপনি কি চান? রিশাদ ঠান্ডা হাসি দিয়ে বলে, আমার কিছুই দরকার নেই, শুধু 50 লাখ টাকা। টাকা দিলে সব কাগজ তোমাকে দিয়ে দেব, আর শেহজাদও কিছু জানতে পারবে না। ফাতেমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ এত বড় অঙ্কের টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব। আর ঠিক এখান থেকেই শুরু হতে যাচ্ছে নতুন এক ব্ল্যাকমেইলের খেলা, যা শেহজাদ, ফাতেমা এবং ঋতু তিনজনের জীবনই ওলটপালট করে দিতে পারে। রিশাদের মুখ থেকে 50 লাখ টাকার দাবি শুনে ফাতেমা পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝতে পারে রিশাদ শুধু টাকা চাইছে না, সে তাদের সুখের সংসারটাকেই ধ্বংস করার পরিকল্পনা করছে। ফাতেমা কাঁপা গলায় বলে, আমি এত টাকা কোথায় পাবো? আমার পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব না। রিশাদ ঠান্ডা মাথায় উত্তর দেয়, সেটা আমার দেখার বিষয় না। টাকা না দিলে এই বিয়ের সব কাগজ আমি শেহজাদের হাতে তুলে দেব। তখন কি হবে সেটা তুমি নিজেই বুঝে নাও। এই কথার পর ফাতেমার আর কিছু বলার থাকে না, কারণ সে জানে শেহজাদ এখনও তার হারিয়ে যাওয়া 6 মাসের জীবনের কোনো স্মৃতিই মনে করতে পারেনি। এই সময়ে যদি রিশাদ সব সত্যি প্রকাশ করে দেয়, তাহলে আবারও নতুন করে শুরু হবে ভুল বোঝাবুঝি। এদিকে রিশাদ নিজের বাড়িতে ফিরে গিয়ে তার মাকে সব কিছু জানায়। সে হাসতে হাসতে বলে, মা, খেলা এখন আমার হাতে। ফাতেমা আমার ফাঁদে পুরোপুরি আটকে গেছে। 50 লাখ টাকা চাইছি, টাকা পেলেও লাভ, না পেলেও লাভ, কারণ তখন আমি সব সত্যি শেহজাদকে বলে দেব। রিশাদের মাও ছেলের কথায় খুশি হয়ে বলে, এবার বুঝবে ওরা আমাদের সঙ্গে চালাকি করার ফল কি হয়। অন্যদিকে শেহজাদ তখনও এসবের কিছুই জানে না। সে বাড়িতে ফিরে প্রথমেই ফাতেমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে, এমনকি আদর করে ছোট্ট শ্রেয়ার সঙ্গেও সময় কাটায়। শ্রেয়া যখন বাবার কাছে একটি পুতুল চায়, তখন শেহজাদ হেসে বলে, একটা কেন, আমার রাজকন্যার জন্য পুরো মার্কেট কিনে আনব। এই ছোট্ট দৃশ্যটি প্রমাণ করে শেহজাদের পুরো পৃথিবী এখন তার পরিবারকে ঘিরে। কিন্তু ঠিক সেই সময়ই ফাতেমার ফোনে আবার রিশাদের কল আসে। সে ভয়ে কাঁপতে কাঁপতে ফোন ধরে। রিশাদ বলে, কাল কিন্তু টাকা নিয়ে আসবে, আর কোনো অজুহাত শুনব না। অসহায় ফাতেমা বাধ্য হয়ে বলে, ঠিক আছে, আমি টাকা নিয়ে আসব। ফোন কেটে দেওয়ার পর তার চোখে পানি চলে আসে। কিন্তু এদিকে শেহজাদ সম্পূর্ণ অন্য একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। অর্থমন্ত্রীর বিরুদ্ধে লড়াই শুধু কথাই নয়, এবার সে প্রমাণ করতে চায় যে ক্ষমতার দুর্গ ভেঙে ফেলা যায়। আর সেই কারণেই সে ছদ্মবেশে পৌঁছে যায় অর্থমন্ত্রীর ব্যাংকে। তার উদ্দেশ্য একটাই, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিজের চোখে দেখা। সেখানে গিয়ে সে নিজেকে একজন ধনী ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয় এবং কয়েক কোটি টাকা জমা রাখার কথা বলে। ব্যাংকের কর্মকর্তারা সঙ্গে সঙ্গে তাকে বিশেষ সম্মান দিতে শুরু করে। কিন্তু তারা বুঝতেই পারে না, যাকে তারা ভিআইপি গ্রাহক মনে করছে
সেই মানুষটি তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে। ছদ্মবেশে ব্যাংকে ঢুকে শেহজাদ এমনভাবে অভিনয় করতে থাকে যেন সে একজন বড় ব্যবসায়ী। ব্যাংকের কর্মকর্তারাও তাকে বিশেষ অতিথির মতো আপ্যায়ন করতে শুরু করে। শেহজাদ চারপাশে ভালোভাবে লক্ষ্য করতে থাকে, কোথায় সিসিটিভি, কোথায় ভল্ট, নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্ত, সব কিছুই সে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে। এরপর সে ইচ্ছা করেই ব্যাংকের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে। সে বলে, দেখুন, আমার কাছে কয়েক কোটি টাকা আছে, কিন্তু আপনার ব্যাংকে খুব একটা নিরাপদ মনে হচ্ছে না। আমি অন্য কোনো ব্যাংকে গেলে হয়তো বেশি নিশ্চিন্ত থাকব। এই কথা শুনি ব্যাংকের কর্মকর্তা যেন নিজের ব্যাংকের প্রশংসায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু বাস্তবে শেহজাদ তাদের নিরাপত্তার সবচেয়ে বড় দুর্বলতাগুলো বুঝে ফেলেছে। অন্যদিকে ঠিক সেই সময়ে ফাতেমা রিশাদের সঙ্গে দেখা করতে যায়। তার হাতে একটি ব্যাগ। ব্যাগের ভেতর রয়েছে রিশাদের দাবি করা 50 লাখ টাকা। ফাতেমা ব্যাগটা রিশাদের হাতে দিয়ে কষ্টভরা কণ্ঠে বলে, এখানে পুরো টাকা আছে। আজকের পর থেকে আমাদের বিয়ের বিষয়টা চিরতরে ভুলে যাবেন, আর কখনো আমার বা শেহজাদের জীবনে ফিরে আসবেন না। রিশাদ ব্যাগটা হাতে নিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, চিন্তা করো না, সময় হলে সব কাগজ তোমাকে দিয়ে দেব। কিন্তু রিশাদের চোখের চাহনি দেখে সহজেই বোঝা যায় সে এখনও তার আসল খেলা শেষ করেনি। এদিকে বাড়িতে ফিরে শেহজাদ হঠাৎ ফাতেমাকে একটি প্রশ্ন করে বসে। সে জানতে চায়, আমি হারিয়ে যাওয়ার আগে তোমার কাছে কিছু ব্যাংক অ্যাকাউন্ট আর টাকার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, সব ঠিক আছে তো? এই প্রশ্ন শুনেই ফাতেমার বুক ধড়ফড় করে ওঠে, কারণ কিছুক্ষণ আগেই সে 50 লাখ টাকা রিশাদের হাতে তুলে দিয়েছে। সে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু তার চোখের ভয় আর অস্বস্তি শেহজাদের নজর এড়ায় না। অন্যদিকে ঋতু একা বসে আল্লাহর কাছে শুধু একটি দোয়া করতে থাকে, হে আল্লাহ, আমার গোলামকে আবার আমার কাছে ফিরিয়ে দাও, আমি আর কিছু চাই না। ঋতুর এই কান্না, ফাতেমার গোপন সত্য, রিশাদের ব্ল্যাকমেল আর শেহজাদের নতুন পরিকল্পনা সবকিছু মিলিয়ে গল্প আরও জটিল হয়ে উঠছে। আর মনে হচ্ছে খুব শিগগিরই এমন একটি বিস্ফোরণ ঘটবে যা একসঙ্গে অনেকগুলো গোপন সত্য সামনে নিয়ে আসবে। ফাতেমা যখন নিজের চোখের জল লুকিয়ে সংসারটাকে বাঁচানোর চেষ্টা করছে, তখন রিশাদ অন্যদিকে বসে টাকার ব্যাগ খুলে একের পর এক নোট গুনতে থাকে। তার মুখে তৃপ্তির হাসি। সে নিজের মনেই বলতে থাকে, খেলা এখনো শেষ হয়নি, এটা তো শুধু শুরু। শেহজাদ যদি একবার সত্যিটা জানতে পারে, তাহলে এই সংসার নিজে থেকেই ভেঙে যাবে। আর না জানলে আমি তো আছি। অন্যদিকে শেহজাদ ইতোমধ্যেই অর্থমন্ত্রীর ব্যাংকের নিরাপত্তা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ফেলেছে। এখন তার লক্ষ্য শুধু প্রতিশোধ নয়, বরং যেসব অসহায় মানুষ প্রতারণার শিকার হয়েছে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া। সে নিজের সহযোগীকে বলে, এখন আর কোনো ভুল করা যাবে না। একটা ভুল মানেই পুরো পরিকল্পনা শেষ। আমরা এমনভাবে কাজ করব যেন কোনো নির্দোষ মানুষের ক্ষতি না হয়। এদিকে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীও চুপচাপ বসে নেই। জনসম্মুখে অপমানিত হওয়ার পর তিনি নিজের লোকজনকে ডেকে কড়া নির্দেশ দেন, শেহজাদকে নজরে রাখো। সে কি করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, সব খবর আমার চাই। এবার ওকে এমন শিক্ষা দিতে হবে যাতে আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে। অর্থাৎ একদিকে শেহজাদ তার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, অন্যদিকে মন্ত্রীও পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে। এর মাঝেই আরও একটি বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। রিশাদ কি সত্যিই ফাতেমাকে দেওয়া কথা রাখবে, নাকি 50 লাখ টাকা নেওয়ার পরও সে বিয়ের কাগজ সামনে এনে নতুন করে ঝড় তুলবে? আর ঋতু, সে কি এত সহজে শেহজাদকে ভুলে যেতে পারবে, নাকি আবারও নিজের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য শেষ চেষ্টা করবে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেহজাদ যখন জানতে পারবে তার অজান্তেই ফাতেমা 50 লাখ টাকা দিয়ে রিশাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে, তখন সে কি সিদ্ধান্ত নেবে? আর অর্থমন্ত্রীর ব্যাংক নিয়ে যে পরিকল্পনার ইঙ্গিত আজ দেখা গেল, সেটাই কি আগামী পর্বের সবচেয়ে বড় বিস্ফোরণ হতে চলেছে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে দুনিয়া টাকার গোলামির পরবর্তী পর্ব পর্যন্ত। আপনাদের কি মনে হয়, শেহজাদ কি সত্যিই অর্থমন্ত্রীর বিরুদ্ধে তার পরিকল্পনায় সফল হবে? আর রিশাদের ব্ল্যাকমেইলের পরিণতি কি হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে নাটকের শেষ দৃশ্যে শুরু হয় নতুন চমক। হঠাৎ গোলাপের মতো দেখতে কেউ একজন ট্রেন থেকে নামতে দেখা যায়, এবং সে আসলে গোলাম নাকি শেহজাদ চৌধুরী নাকি অন্য কেউ, আমরা এখনো অনিশ্চিত। তাকে দেখা যায় সে ট্রেন থেকে নামে এবং একজন পথচারীর পকেট থেকে মানিব্যাগ চুরি করে নেয় এবং সেখান থেকে টাকা বের করে মানিব্যাগটি ফেলে দেয়। তারপর সে টাকাগুলো গুনতে থাকে এবং বলতে থাকে, শহরে এত টাকা, টাকা আর টাকা। এই কথা বলতে বলতে সে টাকাগুলো গুনছিল। হঠাৎ তাকে কেউ যেন গোলাম নামে ডাক দেয় এবং এখানেই পর্বের সমাপ্তি ঘটে। আসলে কি গোলাম,
কেনই বা তার এইভাবে পদার্পণ? কি আসলে এই গোলামের রহস্য? আমরা আগেও একজন গোলামকে দেখেছিলাম, যে গোলাম ছিল শেহজাদ চৌধুরী, হারিজু স্মৃতিভ্রষ্ট একজন মানুষ। এখন আবার কোন গোলাম সামনে চলে আসলো? এরই রহস্য ভেদ হবে আগামী পর্বে। অবশ্যই আগামী পর্বটা আপনারা দেখবেন, এবং দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অন করে রাখবেন। আর আপনার মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।